ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্যে ভূত গল্পে। চলুন হারিয়ে যাই বন্ধুর সাথে নতুন একটি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কে এই নারী? কেন তার চুলগুলো এমন অদ্ভুত রকমের ভেজা আর চটচটে? এটা তো সাধারণ পানির ভেজা নয়, মনে হচ্ছে চুলে আঠালো কিছু লেগে আছে। এটা কি রক্ত? আসসালামু আলাইকুম মাহি ভাই ও প্রিয় লিসেনার্স। আমরা সবাই চাই দিন শেষে এমন একটা জায়গায় মাথা গোঁজার ঠাঁই হোক যেখানে আমরা নিরাপদ থাকতে পারি। কিন্তু আজ আমি এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যিনি এই ঘটনাটি শেয়ার করেছেন তার বন্ধুর নাম মোজাম্মেল। মোজাম্মেল ভাই পেশায় একজন সিকিউরিটি গার্ড। তার দীর্ঘ কর্মজীবনের বহু রাত তিনি জেগে পাহারা দিয়েছেন, দেখেছেন অনেক বিচিত্র ঘটনা। কিন্তু ২০১৩ সালে ঘটা এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মোজাম্মেল ভাই তখন ঢাকার অদূরে এক বিশাল আবাসন প্রকল্পে সিকিউরিটি গার্ড হিসেবে নতুন কাজে যোগ দিয়েছেন। জায়গাটি তখনও খুব ভালোভাবে গড়ে ওঠেনি। মাইলের পর মাইল ফাঁকা জমি, বালুর স্তূপ আর মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কয়েকটা অর্ধনির্মিত দালান। পুরো প্রজেক্টের আয়তন বিশাল, কিন্তু সেই তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা ছিল নগণ্য। তখন পর্যন্ত মাত্র ৫টি বাড়ি বসবাসের উপযোগী হয়েছিল এবং সেখানে পরিবার নিয়ে মানুষ থাকত। বাকি পুরো এলাকাটা ছিল শুধু ধুধু প্রান্তর আর নির্মাণাধীন ভবনের কঙ্কাল। দিনের বেলাতেও জায়গাটা কেমন খাঁ খাঁ করত, আর রাত হলে তো কথাই নেই। ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ পাওয়া যেত না। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকত রড, সিমেন্ট, ইট আর দামি সব কনস্ট্রাকশনের ইকুইপমেন্ট। চোরদের খুব প্রিয় জায়গা এসব সাইট। তাই সিকিউরিটি গার্ডের প্রধান কাজ ছিল রাতভর টহল দেওয়া এবং নিশ্চিত করা যে কোম্পানির কোনো মালামাল যাতে চুরি না হয়। ডিউটি ভাগ করা ছিল ২ শিফটে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডে শিফট, আর রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত নাইট শিফট। মোজাম্মেল ভাই নাইট শিফটে ডিউটি করতেন। সেদিন তিনি যথাসময়ে সাইটে পৌঁছালেন। নিয়ম অনুযায়ী ডিউটি শুরুর আগে বা শিফট পরিবর্তনের সময় গার্ডদের একটা ছোটোখাটো ব্রিফিং দিতে হয়। প্রধান গেটের সামনে অবস্থিত গার্ড রুমে এই ব্রিফিং শেষ করে সবাই যার যার পোস্টে চলে যায়। মোজাম্মেল ভাই যেহেতু নতুন, তাই তার পোস্ট ছিল একটু ভেতরের দিকে, একটি নির্মাণাধীন গোডাউনের পাশে। সেখানে প্রচুর দামি মালপত্র রাখা ছিল। রাত তখন গভীর, চারিদিকে শুনশান নীরবতা। মোজাম্মেল ভাই তার হাতে থাকা টর্চটি জ্বালিয়ে এদিক ওদিক দেখছিলেন। মাঝে মাঝে টর্চের আলো ফেলে গোডাউনের তালাটা চেক করলেন, সব ঠিক আছে। তিনি যখন গোডাউনের পাশ দিয়ে ঘুরছিলেন তখন হঠাৎ তার কোমরে থাকা ওয়াকি টকিটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। সাধারণত ওয়াকি টকিতে কথা বলতে চাইলে বা সিগন্যাল দিতে চাইলে এমন শব্দ হয়। তিনি ভাবলেন হয়তো অন্য কোনো গার্ড তাকে ডাকছে। তিনি ওয়াকি টকিটা হাতে নিয়ে বললেন, হ্যালো, আমি মোজাম্মেল বলছি, কারো কি কোনো প্রয়োজন আছে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু এক অদ্ভুত ধরনের শব্দ, যেন কেউ খুব দ্রুত শ্বাস নিচ্ছে। শব্দটা এত স্পষ্ট যে মোজাম্মেল ভাইয়ের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি ভাবলেন নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কিন্তু কয়েক সেকেন্ড পর যা ঘটল তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। ওয়াকিটকির অপার থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের ফিসফিসানি। অত্যন্ত ক্ষীণ আর স্বরে সেই কণ্ঠটি বলছিল, আমাকে কি একটু সাহায্য করবে?
ওয়াকিটকির ওপার থেকে ভেসে আসা সেই করুণ আর অদ্ভুত নারী কণ্ঠটি শুনে মোজাম্মেল ভাই থমকে দাঁড়ালেন। এই নির্জন আবাসন প্রকল্পে, যেখানে মাইলের পর মাইল কোনো মানুষের চিহ্ন নেই, সেখানে মাঝরাতে একজন নারীর কণ্ঠ কোথা থেকে আসবে? তিনি ভাবলেন হয়তো অন্য কোনো গার্ডের ওয়াকিটকি কেউ ছিনিয়ে নিয়েছে, কিংবা কেউ রসিকতা করছে। তিনি কিছুটা সাহস সঞ্চয় করে আবার বললেন, কে বলছেন? আপনি কে? এটা সিকিউরিটি চ্যানেল, এখানে ফালতু মজা করবেন না। কিন্তু ওপাশ থেকে আর কোনো কথা এলো না, শুধু সেই ভারী নিঃশ্বাসের শব্দটা কিছুক্ষণ স্থায়ী হয়ে হঠাৎ বন্ধ হয়ে গেল। মোজাম্মেল ভাই টর্চের আলোটা চারিদিকে ঘোরালেন। দূরে আধো অন্ধকারে নির্মাণাধীন বিল্ডিংগুলোর কঙ্কাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তিনি বুক ধড়ফড়ানি সামলে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন। গোডাউনের পেছনের দিকটা বালুর বিশাল স্তূপে ঢাকা। সেখানে যেতেই তিনি লক্ষ্য করলেন বালুর ওপর দিয়ে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে গেছে। দাগটা একদম টাটকা। তার মনে হলো চোর ঢোকেনি তো। তিনি টর্চের আলো ফেলে দাগটা অনুসরণ করতে লাগলেন। দাগটা গিয়ে থেমেছে একটি বিশাল কালো পাথরের স্তূপের কাছে। এই পাথরগুলো রাস্তা তৈরির জন্য আনা হয়েছিল। পাথরগুলোর কাছে যেতেই মোজাম্মেল ভাই এক বিটকেল গন্ধ পেলেন। গন্ধটা অনেকটা পচা মাংস আর পুরনো জমাট বাঁধা রক্তের সংমিশ্রণের মতো। গন্ধে তার বমি ভাব চলে এলো। তিনি রুমাল দিয়ে নাক চেপে ধরে টর্চের আলো ফেললেন পাথরের খাঁজে। আর তখনই তার রক্ত জমে গেল। পাথরের আড়ালে একটা সাদা কাপড় দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ সেখানে গুটিসুটি মেরে বসে আছে। মোজাম্মেল ভাই চিৎকার করে বললেন, কে ওখানে? বের হয়ে আসুন, নইলে আমি কিন্তু ব্যবস্থা নেব। কোনো সাড়া নেই। তিনি লাঠিটা শক্ত করে ধরে পাথরটার একদম কাছে গেলেন। টর্চের কড়া আলোয় দেখলেন ওটা কোনো কাপড় নয়, সাদা কাফন পরা এক নারী। তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ তিনি লম্বা চুলে মুখ ঢেকে পাথরের ওপর উপুর হয়ে পড়ে আছেন। সেই চুলগুলো অদ্ভুত রকমের ভেজা আর চটচটে, ঠিক যেমনটি শুরুতে বলেছিলাম। মনে হচ্ছে আঠালো কোনো তরল দিয়ে চুলগুলো মাখানো। মোজাম্মেল ভাই ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। তার মনে হলো এই নারী হয়তো ওয়াকিটকিতে সাহায্য চাইছিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আপা, আপনি এখানে কেন? আপনার কি হয়েছে? নারীটি কোনো উত্তর দিলেন না, কিন্তু ধীরে ধীরে তার মাথাটা উঁচু করতে লাগলেন। মোজাম্মেল ভাই দেখলেন তার হাতগুলো ফ্যাকাশে সাদা, নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালচে। নারীটি যখন পুরোপুরি ঘুরে বসলেন, মোজাম্মেল ভাই টর্চটা প্রায় হাত থেকে ফেলে দিচ্ছিলেন। নারীটির মুখে কোনো চামড়া নেই, যেন কেউ ধারালো কিছু দিয়ে পুরো মুখের চামড়া তুলে নিয়েছে। শুধু দুটো বড় বড় কোটরগত চোখ জ্বলজ্বল করছে। মোজাম্মেল ভাই চিৎকার করার শক্তিও হারিয়ে ফেললেন। তিনি পেছন ফিরে দৌড় দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক সেই মুহূর্তে নারীটি তার চটচটে হাত বাড়িয়ে মোজাম্মেল ভাইয়ের পা জড়িয়ে ধরলেন। স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা আর আঠালো। নারীটি এবার স্পষ্ট গলায় বললেন, পাথরটা সরাও মোজাম্মেল, পাথরটা সরাও। ওর নিচে আমার সন্তান দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। মোজাম্মেল ভাই গোঙানির মতো শব্দ করে জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন তিনি গার্ড রুমে শুয়ে আছেন। অন্য গার্ডরা তাকে ঘিরে ধরেছে। তারা জানালো তাকে গোডাউনের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করেছে। কিন্তু মোজাম্মেল ভাই যখন তাদের সেই নারীর কথা বললেন, সবাই হো হো করে হেসে উঠল। তারা বলল, নতুন জয়েন করেছো তো, তাই ভয় পেয়ে আবোল তাবোল দেখছো। কিন্তু মোজাম্মেল ভাই জানতেন তিনি কি দেখেছেন। তার ইউনিফর্মে লেগে থাকা সেই চটচটে আঠালো দাগ আর পচা রক্তের গন্ধ তাকে জানান দিচ্ছিল যে এটা কোনো স্বপ্ন ছিল না। পরদিন সকালে ডিউটি শেষ করে মোজাম্মেল ভাই যখন বাড়ি ফিরলেন, তখনও তার শরীর কাঁপছিল। গতরাতের সে ভয়ঙ্কর দৃশ্য, সেই চামড়াবিহীন মুখ আর বরফ শীতল আঠালো হাতের স্পর্শ
তিনি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছিলেন না। তার কেবলই মনে হচ্ছিল সেই নারী কোনো সাধারণ মানুষ ছিলেন না, আবার কেবলই মনের ভুলও ওটা ছিল না। সবচেয়ে বড় কথা, সেই ছায়া মূর্তিটি তার নাম জানল কিভাবে? সে তো স্পষ্ট করে বলেছিল, পাথরটা সরাও মোজাম্মেল। এই চিন্তাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি ঠিক করলেন, আজ রাতে তিনি আর ওই গোডাউনের পাশে একা ডিউটি করবেন না। প্রয়োজনে চাকরি ছেড়ে দেবেন, তাও আর ওখানে যাবেন না। কিন্তু নিয়তির লিখন অন্যরকম ছিল। রাতে যখন তিনি আবার প্রজেক্টে পৌঁছালেন, তখন সুপারভাইজার তাকে ডেকে বললেন, মোজাম্মেল, গতকাল তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। আজ গোডাউনের ওদিকের সিকিউরিটি আরও জোরদার করতে হবে। ওখানে নাকি কিছু দামি রড এসেছে, তাই আজকেও তুমি ওখানেই থাকবে, তবে তোমার সাথে রফিক থাকবে। রফিকের নাম শুনে মোজাম্মেল ভাই কিছুটা স্বস্তি পেলেন। রফিক এই সাইটে বেশ পুরনো আর সাহসী ছেলে হিসেবে পরিচিত। দুজন একসাথে থাকলে অন্তত ভয়টা কম লাগবে। রাত 11টা নাগাদ মোজাম্মেল ভাই আর রফিক গোডাউনের পাশে টহল দিচ্ছিলেন। চারিদিক যথারীতি ঘুটঘুটে অন্ধকার। রফিক একটা জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে বলল, মোজাম্মেল ভাই, গতকাল নাকি আপনি এখানে ভূত দেখে অজ্ঞান হয়েছিলেন? আরে ধুর, এসব আমাদের মনের ভুল। ফাঁকা জায়গা তো, তাই বাতাসে অনেক রকম শব্দ হয়, আর ওটাকেই মানুষ ভূত ভাবে। মোজাম্মেল ভাই কোনো উত্তর দিলেন না। তিনি শুধু পকেট থেকে টর্চটা বের করে চারপাশটা ভালো করে দেখে নিচ্ছিলেন। ঠিক রাত 12:30টার দিকে চারপাশের পরিবেশটা হঠাৎ বদলে গেল। ঝিঝি পোকার ডাক আচমকা বন্ধ হয়ে গেল, আর চারিদিক এক অদ্ভুত থমথমে নীরবতায় ডুবে গেল। ঠিক তখনই আবার সেই পরিচিত বিটকেল পচা গন্ধটা বাতাসে ভেসে এলো। মোজাম্মেল ভাই রফিকের হাত চেপে ধরে বললেন, রফিক, গন্ধটা পাচ্ছিস? রফিক নাক কুঁচকে বলল, হ্যাঁ ভাই, কেমন যেন মরা পচার গন্ধ। কোত্থেকে আসছে? মোজাম্মেল ভাই আঙুল দিয়ে সেই কালো পাথরের স্তূপটা দেখিয়ে দিলেন। দুজন মিলে টর্চের আলো ফেলে পাথরটার দিকে এগোতে লাগলেন। পাথরটার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ তাদের কোমরে থাকা দুটি ওয়াকিটকি একসাথে তীব্র ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। আর কোনো সিগন্যাল ছাড়াই ওপার থেকে সেই পরিচিত করুণ নারী কণ্ঠটি কেঁদে উঠল, তোমরা এসেছ? পাথরটা সরাও, প্লিজ, পাথরটা সরাও, আমার বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। ওয়াকিটকির শব্দটা এত জোরে ছিল যে রফিকের হাত থেকে লাঠিটা পড়ে গেল। সে ভয়ে ফ্যাকাশে হয়ে মোজাম্মেল ভাইয়ের দিকে তাকালো। তারা টর্চের আলো ফেললেন সেই কালো পাথরের স্তূপের ওপর। এবার আর কোনো ছায়ামূর্তি বা নারী এসে বসেছিল না, কিন্তু তারা যা দেখলেন তাদের দুজনেরই কলিজা শুকিয়ে গেল। সেই বিশাল কালো পাথরের গা বেয়ে টপ টপ করে তাজা লাল রক্ত ঝরে পড়ছে। মনে হচ্ছে পাথরটা নিজেই রক্তাক্ত হয়ে কাঁদছে। রক্তগুলো নিচের বালিতে মিশে এক বীভৎস চটচটে কাদা তৈরি করেছে। রফিক চিৎকার করে বলল, মোজাম্মেল ভাই, এটা কি? পাথর থেকে রক্ত পড়ছে কেন? মোজাম্মেল ভাই তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেছেন। তার কানে তখন বারবার বাজছিল সেই নারীর কথা, পাথরটা সরাও, ওর নিচে আমার সন্তান দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। তিনি রফিককে বললেন, রফিক, আমাদের এই পাথরগুলো সরাতে হবে। এর নিচে কিছু একটা আছে, আমাদের সরাতেই হবে। রফিক ভয়ে পেছোতে পেছোতে বলল, না ভাই, আমি এই পাপের মধ্যে নেই, আমি পালাচ্ছি। কিন্তু রফিক দৌড়ে পালানোর আগেই একটা অলৌকিক কাণ্ড ঘটল। সেই রক্তাক্ত কালো পাথরগুলো চারপাশ থেকে তীব্র বেগে কালো ধোঁয়া বেরোতে লাগলো, এবং সেই ধোঁয়ার মাঝখান থেকে এক জোড়া লম্বা চটচটে চামড়াবিহীন হাত বের হয়ে এসে রফিকের গলা চেপে ধরল। রফিক শূন্যে ঝুলে ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। মোজাম্মেল ভাই লাঠি নিয়ে সেই হাত লক্ষ্য করে আঘাত করতে গেলেন, কিন্তু অদৃশ্য এক শক্তিতে তিনি ছিটকে পাথরের ওপর আছড়ে পড়লেন। পাথরটি ছোঁয়া মাত্রই তার মনে হলো এক তীব্র বৈদ্যুতিক শক তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, এবং তিনি আবার অন্ধকারের গভীরে তলিয়ে গেলেন।
মোজাম্মেল ভাই যখন চোখ মেললেন তখন ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। তার সারা শরীর প্রচণ্ড ব্যথায় টনটন করছে। অদ্ভুত বিষয় হলো, কাল রাতের সেই বীভৎস চটচটে রক্ত কিংবা কালো ধোঁয়ার কোনো চিহ্নই সেখানে নেই। কিন্তু রফিক কোথায়? তিনি আতঙ্কিত হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। একটু দূরে বালুর ওপর রফিককে উপুর হয়ে পড়ে থাকতে দেখলেন। দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করতেই মোজাম্মেল ভাই শিউরে উঠলেন। রফিকের শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু সে বেঁচে আছে, জ্ঞানহীন অবস্থায়। সে যেন কোনো গভীর ট্রমার মধ্যে ডুবে আছে। মোজাম্মেল ভাই বুঝতে পারলেন, এই রহস্যর শেষ না দেখে তিনি এখান থেকে যেতে পারবেন না। তিনি গার্ড রুমে গিয়ে খবর দিলে কোম্পানির বড় কর্মকর্তারা সেখানে আসেন। মোজাম্মেল ভাই জেদ ধরলেন যে ওই কালো পাথরের স্তূপ সরাতে হবে। কর্মকর্তারা প্রথমে রাজি না হলেও মোজাম্মেল ভাইয়ের দৃঢ়তা আর রফিকের রহস্যময় অবস্থা দেখে তারা ক্রেন আর শ্রমিক ডাকলেন। দুপুরের দিকে যখন বড় বড় কালো পাথরগুলো সরানো শুরু হলো, তখন পুরো এলাকায় এক অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ল। পাথরগুলো পুরোপুরি সরানোর পর সেখানে মাটি খুঁড়তেই উপস্থিত সবার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বালুর নিচে চাপা পড়েছিল একটি কংক্রিটের ছোট স্ল্যাব, আর সেটি সরাতেই বেরিয়ে এলো দুটি কঙ্কাল। একটি কঙ্কাল পূর্ণবয়স্ক নারীর, যার দীর্ঘ চুলে তখনও সেই আঠালো কালচে তরল লেগেছিল, আর তার বুকের হাড়ের সাথে লেপ্টে ছিল একটি ছোট্ট শিশুর কঙ্কাল। পরে পুলিশের তদন্তে বেরিয়ে এলো এক লোমহর্ষক সত্য। বছর দুয়েক আগে এই আবাসন প্রকল্পেরই এক নির্মাণ শ্রমিকের স্ত্রী আর তার 2 বছরের সন্তান নিখোঁজ হয়েছিল। সেই শ্রমিক রফিকের খুব ঘনিষ্ঠ ছিল। জানা গেল সম্পদের লোভ আর ব্যক্তিগত শত্রুতার জেরে রফিক নিজেই সেই নারী আর শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে এই পাথরের নিচে মাটি চাপা দিয়েছিল। রফিক জানতো এখানে রাস্তা হবে এবং পাথর চাপা পড়লে কোনোদিন সেই লাশ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মৃত আত্মার আরতি আর ন্যায় বিচারের তৃষ্ণা কোনো বাধাই মানেনি। মোজাম্মেল ভাই যখন এই সত্যটা জানলেন, তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন সেই নারী আসলে তাকেই বেছে নিয়েছিলেন সত্যটা প্রকাশ্যে আনার জন্য। রফিক যখন সুস্থ হলো, সে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করল। তার ফাঁসির রায় হওয়ার পর থেকেই নাকি সে কারাগারে সেই নারীর ছায়া দেখতে পায়। কয়েক মাস পরের কথা, মোজাম্মেল ভাই এখন আর সেই সাইটে কাজ করেন না। তিনি নিজের গ্রামে ফিরে গেছেন এবং একটি ছোট দোকান দিয়েছেন। তবে তিনি একটি অদ্ভুত খবর পান যে যেদিন রফিকের ফাঁসি কার্যকর হয়, সেদিন ওই আবাসন প্রকল্পের সেই নির্দিষ্ট জায়গাটিতে যেখানে পাথরগুলো ছিল, সেখানে এক রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির পর সেখানে দেখা যায় অদ্ভুত এক নীল অপরাজিতা ফুলের বাগান হয়ে আছে। যে জায়গাটি ছিল অভিশপ্ত আর বীভৎস, সেখানে এখন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। মোজাম্মেল ভাই বিশ্বাস করেন মা আর তার সন্তান অবশেষে চিরশান্তি পেয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনাটি কেমন লাগলো দয়া করে আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আবারও ফিরে আসব নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।